হ্যাঁ, একটু দর্শকদেরকে বলা, এই হঠাৎ করে আপনার এই স্টুডিওতে আজকে আমরা একটা নতুন এপিসোড তুলে ধরছি, দর্শকরা বুঝতে পারছেন যে এই যে আপনার জীবনে চলার পথ কিন্তু উত্থান পতন যে আমরা শুনেছিলাম, তো এই হঠাৎ করে কেন শিল্পী জগতে চলে এলেন? আপনি তো চাকরি করতে পারতেন, অন্য কিছু চিন্তা ভাবনা নিতে পারতেন, মানে কিভাবে এলেন? আপনার যদি জীবন কাহিনী একটু ছোট্ট করে দর্শকদের বলেন। ব্যাপারটা আমি তো অ্যাকচুয়ালি মানে পড়াশোনা খুব ভালো ছিলাম না, শিল্প সত্তাটা আমার মধ্যে প্রথমত ছিল হয়তোবা। তো আমার শিল্পটাকে খুব ভালো লাগলো, ছবি আঁকতাম। তো আমি পেন্টিং নিয়ে পড়াশোনা করেছি, পরবর্তী সময় স্কাল্পচারটা করি। তো মানে কি বলবো যে স্লেট থেকে শুরু করে খাতা কলম, তারপরে আজকের মাটি নিয়ে ঘাটাঘাটি, মাটি নিয়ে মূর্তি বানাই। তো একেবারে ছোট থেকেই আমার মানে ছবির প্রতি আর শিল্পের প্রতি আমার একটা টান আছে। আর একটাই কারণ তার, যে একটা শিল্পী না মানে খুব ভালো মানুষ হতে পারে, আমার যেটা মনে হয়েছে। হ্যাঁ, সবাই মানুষ হোক বা মানুষ হবে, কিন্তু শিল্পীদের একটা আলাদা মন থাকে, এটাই আর কি। শিল্পী তো অনেক রকমের দেখতে পাই, কেউ বাউল শিল্পীও রয়েছে, কেউ সঙ্গীত শিল্পী রয়েছে, কেউ আর্ট শিল্পী রয়েছে। আর আপনার তো পুরো আলাদা জগতের মানুষ। আপনাকে তো দেখছি প্রতিটা ভাস্কর্য যেগুলো তুলে ধরেছেন বিভিন্ন জায়গায়, আমি এর আগে আপনার খবরও দেখিয়েছিলাম। আপনি যেমন বীরেন্দ্র বিদ্যানিকেতনের স্বামী বিবেকানন্দের ছবিটা তুলে ধরেছিলেন, সেটা তো অপূর্ব হয়েছিল। সেটা নেতাজি নেতাজিটা করেছেন, খুব প্রশংসা, ওখানে আপনি সম্মানও পেয়েছেন। তো এই জায়গাতে যখন আসছেন ধীরে ধীরে করে, আপনার এই যে আসার জন্য যখন পেছনে তো একটা, দেখুন, গুরু ছাড়া তো পৃথিবীতে কেউ এগোতে পারে না। একদম একদম। আমার তো গুরু আছে, আমার 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 প্রথম গুরু আমার প্রফুল্লচন্দ্র মণ্ডল এবং সমরেশ রয়। তো তাদের আশীর্বাদটাই তো মানে কি বলবো, তাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমি যখন কলেজে পড়তে গেছি সেটা তাদের ওইগুলো নিয়ে কিন্তু ভেঙে খাওয়া। আজও পর্যন্ত তারা আমাকে যেটা শিখিয়েছিলেন, আমি যখন কলেজে গেছি সেভাবেই কিন্তু হচ্ছে। আজকের আমার কাছে যেটা ছেলে মেয়েরা আছে, তখন আমি কিন্তু সেই স্যারদের যে দেওয়াটা, সেটাই কিন্তু আমি ওদের মধ্যে দিই। ফলে ভুল কোনো দিন কোনো স্টুডেন্টকে বা কোনো ছাত্রছাত্রীদের আমি তো খুব বেশি শেখাই না। কিছু ছেলে মেয়ে আসে যারা আর্ট কলেজে পড়ার জন্য আসে, তাদের জন্য খুব চেষ্টা করি, তারা সেই মতো গাইড করি যেভাবে কিভাবে করলে আর্ট কলেজে চান্স পাওয়া যায়। আর্ট কলেজে চান্স পাওয়াটা তো খুব কষ্টকর, তো অনেক সাধনা থাকতে হয়। তো আমি চেষ্টা করি সবসময় যে সেই জায়গা থেকে কাজটা করার, আর সবটাই গুরু এবং বাবা মা তো বটেই। আর আপনাদের মতো মানুষগুলো, তারপরে এখানে তো আরো মানে যারা স্যার, হ্যাঁ স্যার তো আছেন এই মুহূর্তে আপনার যেহেতু আমি দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখেছি, খুব ভাইরাল আপনার তাপসবাবুর নামটা যেন খুব মানুষের কাছে শিল্পী হিসাবে খুব পরিচিত। তো সেক্ষেত্রে এই যে পুরস্কার যেগুলো পেয়েছেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যেগুলো পেয়েছেন, সেগুলো কি আছে, রয়েছে তো? হ্যাঁ সব আছে তো। ও, সেগুলো অবশ্যই তাপসবাবু একটুখানি দাঁড়ান, আপনার আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, যেতে যেতে কথা হবে, কেন গল্প করতে করতে আজকের আড্ডাটা কিন্তু আপনার স্টুডিওতে আসা। এই কারণে এই জায়গায় স্টুডিওতে আসা যে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই বিভিন্ন রকম স্টোরি তুলে ধরি, তথ্য দিয়ে তুলি। কারণ তথ্য দিয়ে মানুষকে বোঝাই যে আগামী দিনে এই সমস্ত শিল্পী অমরত্ব লাভ করবে। কারণ কিছু কিছু শিল্পী আজও পর্যন্ত মানুষের হৃদয়ে গাথা রয়েছে। যেমন ধরুন, এখনো পর্যন্ত কবি সাহিত্যিকের যদি আমরা সেই ভাষায় আসি, তারা কিন্তু জন্মে অনেক প্রজন্ম আসবে, তারা কিন্তু সেই যে অমরত্বটা যেটা পেয়েছে, সেটা কিন্তু পরম পুরুষ ভাবে চলে আসবে, পরম ভাবে চলবে, পরের পর একটার পর একটার পর। ধরুন, আমাদের পিতামহরা ছিলেন, আমাদের বাপ ঠাকুরদা ছিলেন, তারপরে সেখানে তারা সেই রবীন্দ্রনাথ শুনেছেন, আজও আমি শুনছি, আমার প্রজন্ম শুনবে, তো তিনি অমরত্ব লাভ করছেন না? একদম একদম। তবে এই অমরত্বের পিছনে কিন্তু একটা কথা বলি, মানে আমাদের এখানে একজন বিডিও এসেছিলেন আমাদের কুলপি ব্লকে। তো ওখানে আমার একটা বন্ধু পরিচয় করে দিল, প্রসাদ জ্ঞান বলে। তারপরে অসিত চক্রবর্তী ওখানকার ইঞ্জিনিয়ার, তো তিনিও ওখানে ছিলেন। আর সেই যে মানুষটা, সেই আমাদের সেবানন্দ পণ্ডা স্যার, তার ছবিও আমি এঁকেছি আমার মানে আমার রুমেই আছে। তো এবারে ওনার আশীর্বাদ আজকের আজকের যে তাপস নিয়োগী, সেটা কিন্তু স্যার সেবানন্দ পণ্ডার জন্য। উনি আমাকে দেখা গেল তাপস নিয়োগী নেই, কিন্তু তাপস নিয়োগী বেঁচে আছে, সেটা শিবানন্দ স্যারের জন্য। শিল্পী শিল্পী চিরজীবন বেঁচে থাকে। একদম একদম, তার সৃষ্টিটা বেঁচে থাকে, ঠিক সৃষ্টিটাই বেঁচে থাকে। তবে এটা কি আঁকা হচ্ছে আজকের? এটা হচ্ছে আমাদের, এটা আমার মেয়ে। হ্যাঁ, ও গভর্নমেন্ট আর্ট কলেজের এখন স্কাল্পচার ডিপার্টমেন্টের, ও স্কাল্পচারে ফাইনাল ইয়ার। আমার মেয়ে দিশা।
হ্যাঁ, তো আমি কাজটা করেছি, করে ধরে দিয়েছিলাম। ও অনেকটা বেশি কাজ ও করেছে, এবং স্যার যারা এসেছেন আমি আজকে, স্যারদের সঙ্গে একটু পরে যাবো স্যার, আমি তাপসবাবু, আমি একটু ওই স্যারদের সঙ্গে স্যাররা বারংবার বলেছে দিশা কিন্তু থাকতে হবে, মানে আমি কাজ দিশা, করি যাই এই করে দিশা নামটা থাকে। কে? বাবা মার নামটা কে? বাবা আপনি দিয়েছেন? না, ওর কাকিমা, মেজো কাকিমা দিয়েছে দিশা নামটা, দিশাটা কি বলুন তো? মানে দিগন্ত। হ্যাঁ, দিশা, আগামী দিনে ঠিকানা। দিশা, দিশা হ্যাঁ, দেখাবে, কে ঠিকানা, দেখাবে? ঠিকানা দিশাই দেখাবে। দেখাবে, ঠিক, তাই তো? ঠিক, ঠিক।